আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আমরা হচ্ছে আজকে সরল যন্ত্র থেকে পড়বো। এর আগে টপিক গুলা তোমরা কি পারো? কোনো সমস্যা আছে কার কোনো বলো তো? 5 মিনিট সময় দিছি তোমাদের, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাকে জানাও যে হচ্ছে এই টপিকে হচ্ছে আমার প্রবলেম আছে, তাহলে আমি হচ্ছে সলভ করে দেবো। কার কার প্রবলেম আছে বলো। কোন টপিকে প্রবলেম? অর্ঘ? নো স্যার। তারপর হচ্ছে রাহিল? রাহিলের কি কোথাও প্রবলেম আছে? নো স্যার। ইন্দ্রনীলের? নো স্যার। আচ্ছা, তো প্রবলেম না থাকলেও ভালো, থাকলেও ভালো। আচ্ছা, তো আমরা আজকের পড়া শুরু করি। সরল যন্ত্র। তো একটু রিডিং পড়ো, কে পড়বা সরল যন্ত্র? রাহেল পড়ো। রাহেল পড়ো তো একটু সরল যন্ত্র এখান থেকে। স্ক্রিন শেয়ার করি নাই? হ্যাঁ, স্ক্রিন দেখা যায় সবার? স্যার। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। পড়ো। ষড়যন্ত্র। তোমরা কি জানো 2015 সালে বাংলাদেশ যে বিল্ডিং কোড সরকারিভাবে করা হয়েছে, সেই কোড অনুযায়ী সব বিল্ডিং এর প্রবেশ পথে একটি হেলানো তল বসানো, র্যাম্প বসানো বাধ্যতামূলক, যেন হুইল চেয়ার ব্যবহারকারী যে কোনো মানুষ কারো সাহায্য ছাড়া নিজে নিজে বিল্ডিং এর ভেতর প্রবেশ করতে পারে। হেলানো তল এক ধরনের সরল যন্ত্র, এটি ব্যবহার করে এক ধরনের যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। এই যে দেখো, এইটা হচ্ছে একটা হেলানো তল, ঠিক আছে? তো যারা হচ্ছে বৃদ্ধ বা হচ্ছে হুইল চেয়ারে থাকে তারা তো এরকম সিঁড়ি উঠতে পারবে না, তাই না? তো তাদের জন্য হচ্ছে এরকম একটা হেলানো তল করতে পারে, যেটা হচ্ছে হুইল চেয়ার দিয়ে সহজে কি করতে পারে, এখানে উঠতে পারে। ঠিক আছে? বুঝতে পারছো রাহিল? Yes, sir. Yes, sir. ঠিক আছে, তারপরে পড়ো। একটি ভারী বস্তু বা হুইল চেয়ারকে উপরে তোলা খুব সহজ নয়, কিন্তু যদি একটি হেলানো তল বা র্যাম্প ব্যবহার করা হয় তাহলে বেশ সহজে একটি হুইল চেয়ার বা অন্য ভারী বস্তুকে উপরে তোলা সম্ভব, যা আমরা বলতে পারি এক ধরনের যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। সরল যন্ত্র বলতে আমরা এই ধরনের যান্ত্রিক যন্ত্রকে বোঝাই যার গঠন খুবই সহজ এবং যেটা ব্যবহার করে ব্যবহারের সুবিধার জন্য প্রয়োগ করা বলকে বৃদ্ধি করতে পারি বা বল প্রয়োগের দিক পরিবর্তন করতে পারি। সরল যন্ত্র ব্যবহারের সুবিধাটুকু আমরা যান্ত্রিক সুবিধা বলে থাকি। আচ্ছা, তো আমরা এখান থেকে কি বুঝতে পারছি? বলো তো কেউ আমাকে একজন। অর্ঘ্য বলো তো। স্যার আমি তো জানতে চাচ্ছি স্যার এখান থেকে সরল যন্ত্র কাকে বলে আর সরল যন্ত্রের উদাহরণ। সরল যন্ত্র কাকে বলে বলো? স্যার সরল যন্ত্র বলতে আমরা এই ধরনের যন্ত্রকে বোঝাই যার গঠন খুব সহজ এবং যেটা ব্যবহার করে ব্যবহারের সুবিধার জন্য প্রয়োগ করা বলকে বৃদ্ধি করতে পারি বা বল প্রয়োগের দিক পরিবর্তন করতে পারি। স্যার এটাকে বলে সরল যন্ত্র। আচ্ছা, তো সরল যন্ত্রের মানে হচ্ছে সহজে যেটা আমরা ব্যবহার করতে পারি এবং কম বল প্রয়োগ করে আমরা কি করতে পারি, এটাকে ওই বলের দিকে পরিবর্তন করতে পারি, তাই না? স্যার এটা হচ্ছে একটা সরল যন্ত্র। তো এখন বলছে যে আমরা যে সরল যন্ত্রগুলো দেখি ওইগুলোকে হচ্ছে 6টা ভাগে ভাগ করা হয়েছে। এই যে আমাদের চারপাশে সরল যন্ত্র আছে, সেগুলোকে 6 ভাগে ভাগ করতে পারে। সেগুলো হচ্ছে লিভার,
তো 1 নাম্বার দিয়ে লেখো সরল যন্ত্রকে 6 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে লিভার। তারপর 2 নাম্বার দিয়ে লেখো হচ্ছে কপিকল। ওকে। তারপরে 3 নাম্বার দিয়ে লেখো হচ্ছে হেলানো তল বা র্যাম। 3 নাম্বার। 4 নাম্বার দিয়ে লেখো যে হচ্ছে চাকা। 5 নাম্বার দিয়ে লেখা হচ্ছে ফাল। এই যে এটা কুঠারও বলে, হ্যাঁ চিনো এটা তোমরা? ইয়েস স্যার। তারপরে এটা কয় নাম্বার গেছে? 5 নাম্বার, তাই না? তারপর 6 নাম্বারটা হচ্ছে স্ক্রু। সবাই লিখতেছো? ইয়েস স্যার। স্যার। এইগুলা হচ্ছে আমার সরল যন্ত্র। তো এইগুলো সম্পর্কে আমরা এখন জানবো, পড়বো, ম্যাথমেটিক্যাল কিছু জিনিসও দেখবো। ওকে। আচ্ছা, এখন লিভার পড়ো তো, অর্ক পড়ো তো লিভার, তারপর আমরা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল দিকে যাই। লিভার ঠিক পড়ো। তোমরা নিশ্চয়ই পার্কে ছেলেমেয়েদের উপর নিচ করে খেলার কাঠের তোমরা তক্তা। করছো এটাতে, এই যে এইভাবে খেলছো কখনো? ইয়েস স্যার। কে কে খেলো নাই? খেলো নাই কে? সবাই খেলছো? ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার। পড়ো। ঠিক আছে পড়ো। তোমরা নিশ্চয়ই পার্কে ছেলেমেয়েদের উপর নিচ করে খেলার কাঠের তক্তা তৈরির শীর্ষ দেখেছো। এটি দুই পাশে মুক্তভাবে নড়ার জন্য মাঝখানে একটু উঁচু করে বসানো হয়। তখন দুই পাশে দুজন সমান ওজনের শিশু ওঠে, সেটাকে নিজেদের ইচ্ছা মতো উপর নিচ করতে পারে। যদি এটির এক মাথায় একটি শিশু কিন্তু অন্য মাথায় শিশুটির থেকে অনেক বেশি ওজনের একজন বড় মানুষ বসে যায়, তাহলে শিশুটি সেটাকে আর ইচ্ছা মতো উপর নিচে করতে পারে না। টিচার মাঝখানে যেখানে বসানো হয় সেটার নাম হলো ফালক্রম। শিশুটিকে তার জায়গাতে বসিয়ে রেখেই বড় মানুষটিকে যদি ফালক্রমের কাছাকাছি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু শিশুটি খুব সহজেই তার থেকে অনেক বেশি ওজনের একজন বড় মানুষকে উপর নিচ করতে পারবে। তার কারণ ফালক্রমের অবস্থান দিয়ে লিভারের এক ধরনের যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। লিভারের যান্ত্রিক সুবিধা একটি সহজ সূত্র দিয়ে বের করা যায়। ছবিতে যেখানে দেখানো উপায়ে ফালক্রমের দুটি পাশের দূরত্ব যদি এক্স এবং ওয়াই হয়, তাহলে এক্স দূরত্বটি আহ আহ ওয়াই দূরত্বটি এক্স থেকে যত গুণ বেশি হবে, ছোট এফ বল প্রয়োগ করে তত গুণ বেশি বড় এফ বলকে সামাল দেওয়া যাবে। আচ্ছা, তো এতটুকুই থাক। এবার আমরা দেখি এখান থেকে হচ্ছে কি কি হচ্ছে, দেখতে বুঝতে পারি। ঠিক আছে। সো আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে চলে যাই। বোর্ড দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. বোর্ড দেখা যায়? Yes, sir. ওকে। তো বোর্ড যদি দেখো, একটু নিচে যাই। ওকে। সো দেখো, এই হচ্ছে আমার, হ্যাঁ, এই যে এইখান থেকে হচ্ছে এইখানে একজন বসে, তাই না? আবার এইখানে একজন বসে, তাই না? বসে হচ্ছে কি করে, একবার এইদিকে একটা ফোর্স দেয়, তো এইদিকে ফোর্স দিলে সে কোন দিকে উঠবে? উল্টা দিকে। আবার সে এদিকে ফোর্স দিলে সে কোন দিকে উঠবে? উপরের দিকে, তাই না? বুঝতে পারছো সবাই?
Yes, sir. সো এইখানে হচ্ছে ধরো এই যে লোকটা এটা হচ্ছে ফোর্স দেয়, ধরো এখানে বসে আছে রাহিল, হ্যাঁ, আর এইখানে বসে আছে অর্ঘ্য, আর ইন্দ্রনীল হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে সব দেখতেছে, দেখে দেখ কার কে কত ফোর্স অ্যাপ্লাই করতেছে, কে কতটুকু হচ্ছে এই যে কেন্দ্র থেকে, এটা হচ্ছে তোমার বলা হয় তোমার পয়েন্ট, মিডল পয়েন্ট থেকে হচ্ছে কে কতটুকু দূরে আছে, ঠিক আছে। তো ইন্দ্রনীল হিসাব নিকাশ করে দেখলো যে রাহিল এইখান থেকে এখানে 5 মিটার দূরে হচ্ছে আছে, আবার অর্ঘ্য এখান থেকে এখানে, হ্যাঁ, ধরো 6 মিটার দূরে আছে, ঠিক আছে। এবং অর্ঘ্য এখানে আহ অর্ঘ্যের ওজন, হ্যাঁ, ডাব্লিউ সমান সমান হচ্ছে, বা ধরো অর্ঘ্য এখানে 10 নিউটন, 10 না আরো বেশি দেই, ধর 100 নিউটন বল হচ্ছে এদিকে নিচের দিকে প্রয়োগ করে, তাহলে দেখো, তাহলে রাহিল কি পরিমাণ বল এখানে অনুভব করবে বলতে পারো? 1000 টন। কিভাবে? আমাদের তাহলে এখন ফর্মুলাটা জানতে হবে। এফ ডিভাইডেড বাই এফ ইজ ইকুয়াল টু কি ছিল বলতো? ওয়াই ডিভাইডেড বাই এক্স, তাই না? Yes, sir. সো আমরা হচ্ছে দেখি ওয়াই কোনটা আর হচ্ছে এফ কোনটা। সো দেখো এইটা, এই যে এইটা হচ্ছে ধরো অর্ঘ্যের ফোর্স এফ এ, আর এটা হচ্ছে রাহিলের ফোর্স এফ আর, ওকে। এই এবং হচ্ছে এই যে ওয়াইটা হচ্ছে কার থেকে কার দূরত্ব বলতো? অর্ঘ্য থেকে রাহিলের দূরত্ব। হ্যাঁ, মানে হচ্ছে এইটা হচ্ছে ওয়াই, এই যে ওয়াই, আর এইটা হচ্ছে আমার কত, এক্স। আর অর্ঘ্য থেকে না, এই যে এই মূল বিন্দুটা থেকে। রেকর্ডিং অন করি নাই? রেকর্ডিং অন করছি? আচ্ছা হ্যাঁ করেছি। সো বুঝতে পারছো এটা? Yes, sir. তাহলে এখন এটা হচ্ছে রাহিলের ফোর্সটা, ধরো উপরের দিকে বা নিচের দিকে যাই হোক, তো এইটা হচ্ছে তোমাকে বের করতে বলা হবে, তখন তুমি এটা বের করতে পারবে না রাহিলের ফোর্সটা। এই যে এফ এ ডিভাইডেড বাই এফ আর ইজ ইকুয়াল টু কি হবে, ওয়াই ডিভাইডেড বাই এক্স। আমি বের করব কি এখানে এই যে এফ আর, সো এফ আর কে আমি উপরে নিয়ে যাব, এফ এ কে আমি নিচে নিয়ে যাব, তাহলে ওইখানেও আমার উল্টাতে হবে, তাই না? দেন হচ্ছে আমি এফ আর কে এই পাশে রেখে বাকি সবকিছু হচ্ছে, এই যে এটা ভাগাকারে আছে ওই পাশে গেলে কি হবে, গুণ হবে, তাই না? Yes, sir. তো এখানে এক্স কত, 6, 5 গুণ কত হবে, 100। তো এটা কত অ্যান্সার আসে বলো? 30. হ্যাঁ 30 আসে, 30। Yes, sir. তাহলে হচ্ছে রাহেলের উপর 30 নিউটন বল হচ্ছে কাজ করবে, ঠিক আছে। এই যে 5, 30 আসে কিভাবে দেখো তো ঠিক করে করে। Also, the answer. এমনি মুখে মুখে 30, বলছো। 300 নিউটন থেকে আসে, 300 নিউটন আসে, Yes, ঠিক আছে। sir. বাকিরা? 300 আসে, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা পরের টপিকে যাই, নাকি আরেকটা ম্যাথ দেখাবো, নাকি চলে যাব? এক্সাম্পল দেবো আরেকটা। এটা তোমরা করো নিজে নিজে। এই হচ্ছে একটা, so এইখানে হচ্ছে আমি 50 নিউটন বল অ্যাপ্লাই করছি, তাহলে এইখানে কত বল হচ্ছে অনুভব হবে, ঠিক আছে, যখন এই যে এইখান থেকে এইখানের দূরত্ব 5 মিটার, এটার দূরত্ব হচ্ছে
4 মিটার। বলো এফ সমান সমান কত? দেখি কে আগে বের করতে পারে। স্যার হ্যাঁ, করতে পেরেছো? স্যার 62.5। জানি না, আমি আমি তো করি নাই। সো এটা দেখো, এটা এরকম হবে। সো এটা যদি করো, এফ ইজ ইকুয়াল টু হবে এটা তোমার 5/4 ইন্টু হচ্ছে 50। 5/4 হবে স্যার, তাহলে হবে স্যার 40। ও যত আসে ততই, দেখো কত আসে। ও স্যার, এটা দিয়ে এটাকে কাটো, 2 আসবে আর হচ্ছে 25। 2 দিয়ে যদি এটাকে কাটো 12.5, তারপর 12.5 আর 5 গুণ করো, দেখো কত আসে। তাহলে এটা কত আসে? স্যার আমার হচ্ছে 62.5। 62.5। আর কার কার আসছে এটা? স্যার আমি করছি। স্যার আমারও সেম উত্তর আসছে 62.5 মিটার। ঠিক আছে। স্যার আমার 62.5 আসে। আচ্ছা, সবাই করতে পারছো? কে কে করতে পারো নাই হাত তোলো তো। আহ, জুয়াই নাজিহা, করতে পেরেছো? স্যার আমি এখন জয়েন করছি। হ্যাঁ করো, ম্যাথটা করো তো, দেখো এটা বুঝতে পারো নাকি। এই যে এটা হচ্ছে ফর্মুলা। রেকর্ডেড ক্লাসটা একটু দেখে নিও, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এরপরে যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে কোথায় বুঝতে পারো না। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লিবারের ম্যাথ করেছি আমরা, আর টপিক তো বুঝতে পারছো। বুঝ ওকে, তারপরে চলে আসো আমরা হচ্ছে আহ কপিকল থেকে করি। কপিকল পড়ি। কপিকল পড়ো, কে পড়বে কপিকল? হুম, পড়ো। হুম। তোমাদের স্কুলের জাতীয় পতাকা তোলার সময় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমাদের শিক্ষক একটি দড়িকে নিচের দিকে টানছে, তখন অন্যদিকে পতাকাটি উপর দিকে উঠে যাচ্ছে, কারণ পতাকাকে বাঁধা দড়িটি একটি কপিকলের ভেতর দিয়ে ঘুরে এসেছে। পাশের ছবিতে তোমাদের দুটি কপিকলের ব্যবহার দেখানো হয়েছে। প্রথম ছবিতে কপিকলের এক পাশে একটি 10 কেজি ওজন আছে, অন্য পাশে থেকে একজন দাঁড়িয়ে দড়ি দিয়ে ওজনটিকে টেনে উপরে তুলছে। এখানে এখানে যখন দড়িটি টেনে থামানো হচ্ছে তখন ওজনটি উপরে উঠে যাচ্ছে। এখানে আমরা বল প্রয়োগের দিক পরিবর্তন করে ফেলছি। নিচের দিকে বল প্রয়োগ করে ওজনটিকে উপর তুলে ফেলেছি। এটি এক ধরনের যান্ত্রিক সুবিধা হতে পারে। দ্বিতীয় ছবিতে ওজনটি ঝোলানো আছে কপিকল থেকে, কিন্তু সেটি কোথাও লাগানো নেই বলে মুক্তভাবে নড়তে পারে।
এখানে ওজনটিকে উপরে তুলতে হলে আমাদের দড়িটিকে উপরে টানতে হবে। দড়িটি টেনে যতটুকু উপরে তোলা হবে ওজনটি আর তার অর্ধেক দূরত্ব উপরে উঠবে। সেজন্য আমরা একটি যান্ত্রিক সুবিধা পাবো, ওজনটিকে অর্ধেক বল প্রয়োগ করে উপরে তুলে ফেলতে পারবো। বুঝতে পারছো কিছু? উম, রাহিল বুঝেছো কি পড়ছে? রাহিল কি আমার কথা শুনতে পাচ্ছো? স্যার। কি বলছে বুঝতে পেরেছো? নো স্যার। বলছে যে তুমি যদি হচ্ছে পতাকা দেখেছো, পতাকা পতাকার ভিতরে যখন আমরা হচ্ছে হ্যাঁ, একটা চাকার মতো লাগানো থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা টান দিলে হচ্ছে দড়ি ধরে টান দিলে ঘুরে এবং ঘুরে অপর পাশকে হচ্ছে উপরের দিকে তুলে নেয়, ঠিক আছে? তো সেম জিনিসটা হচ্ছে এখানে করা হয়েছে, যে একটা চাকা হচ্ছে লাগানো হয়েছে, যেটার মধ্যে হচ্ছে একটা দড়ি ঝুলানো হয়েছে এবং এক পাশে একটা ভর ঝুলানো হয়েছে। এখন হাত দিয়ে যদি আমি দড়িটাকে যদি আমি টান দেই, তাহলে কি হবে, অপর প্রান্তে ঝুলানো যে ভর, ওইটাও কি হবে, উপরের দিকে উঠবে, তাই না? Yes, sir. ইয়েস স্যার। সিমিলারলি আরেকটা কেস দেখো, ওইটাতে হচ্ছে দড়ির সাথে হচ্ছে ভর ঝোলানো হয়েছে, আর এক প্রান্ত হচ্ছে কি করছে, এই যে ওয়ালের সাথে হচ্ছে সংযুক্ত করা আছে, আর আরেক প্রান্ত হচ্ছে এই যে সংযুক্ত করা নাই। এইটা হচ্ছে সংযুক্ত করা, এটা হচ্ছে সংযুক্ত করা না। তো ওইখানে হচ্ছে কি করতে হবে, হয় তুমি হাত দিয়ে টেনে ধরে রাখতে হবে, না হলে ওই প্রান্তটাকেও কি একটা কোনো জায়গায় হচ্ছে কি করতে হবে, বেঁধে দিতে হবে, তাই না? তারপরে হচ্ছে ওইটা ব্যালেন্সে থাকবে। তো কপি কলের জিনিসগুলো এমনই, তুমি হচ্ছে খুব কম ভর বা হচ্ছে এমন জায়গায় যেখানে হচ্ছে তুমি উপরের দিকে তোলা হচ্ছে সম্ভব না। ধরো হচ্ছে তুমি বাসার ছাদে এক বালতি পানি তুলতে চাও, ঠিক আছে? এখন তুমি হচ্ছে বাসার ছাদে একবার উঠবা একবার নামবা, তোমার অনেক কষ্ট হবে, তাই না? তো তুমি একটা কাজ করছো, বাসার ছাদের উপরে একটা চাকা ফিট করছো, ঠিক আছে? ধরো এই হচ্ছে তোমার বাসার ছাদ, এখানে হচ্ছে তুমি এই যে এইখানে হচ্ছে একটা চাকা ফিট বা হচ্ছে সংযুক্ত করছো, ঠিক আছে? করে বিশাল একটা দড়ি দিয়ে হচ্ছে, ধরো এটা বালতি, এক বালতি পানি, বালতি দিয়ে হচ্ছে এই যে এখানে হচ্ছে করে এই যে এখান দিয়ে ঘুরিয়ে তুমি হচ্ছে এখানে হাতে নিয়ে আসছো, এনে এবার হচ্ছে এখান থেকে হচ্ছে তুমি এই যে বালতিতে হচ্ছে টান দিতেছো, ঠিক আছে? ধরে হয় না এটা যদিও, ধরো এখান দিয়ে ধরে হচ্ছে তুমি বালতি এই যে দড়িটাকে নিচের দিকে টানতেছো। তো দড়ি যদি নিচের দিকে টানে, তাহলে বালতিটা কোন দিকে উঠবে, উপরের দিকে, তাই না? তাহলে তুমি ইজিলি এই বালতির পানিটাকে উপরে তুলে ফেলতে পারতেছো। তো এই জিনিসটা যে এই যে এই সেট আপটা, এটাকে বলা হয় কি, কপি কল, ঠিক আছে? বুঝতে পারো নাই কে, সে বলো। স্যার বুঝেছি। বুঝেছি। বুঝতে পেরেছো কে, হাত তোলো তো। হ্যাঁ, ইন্দ্রনীল, নাজিহা, বুঝতে পেরেছো কপি কল জিনিসটা কিভাবে কাজ করে? তো আচ্ছা বুঝছি। আচ্ছা, ঠিক আছে। সো তারপর আমরা চলে যাই হেলানো তল। হেলানো তল পড়ো তো, কে পড়বে? নাজিহা পড়ো। হেলানো তল। এই অধ্যায়ের শুরুতে হুইল চেয়ারে বিল্ডিং এর ঢোকার জন্য হেলানো তল নামে সরল যন্ত্রের কথা ইতিমধ্যে তোমাদের বলা হয়েছে। তোমরা নিজেরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, একটা খাড়া ঢাল বেয়ে উঠা যথেষ্ট কষ্টসাধ্য, কিন্তু যদি তলটির ঢাল অনেক কম হয়, সেটা দিয়ে উপরে ওঠা তুলনামূলকভাবে সহজ। কাজেই একটা যান্ত্রিক সুবিধা বের করার জন্য কতটুকু দূরত্ব অতিক্রম করে কতটুকু উচ্চতায় উঠা যায় তার তুলনা বের করতে হয়। যান্ত্রিক সুবিধা সমান
অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই অতিক্রান্ত উচ্চতা। একটি হুইল চেয়ার উঠানোর জন্য যান্ত্রিক সুবিধা কমপক্ষে 12 হওয়া প্রয়োজন। আচ্ছা, সো এই যে যান্ত্রিক সুবিধা কিভাবে তুমি বের করবা, ওইটা হচ্ছে আমরা দেখি। রাহেল কি কিছু বলতে চাও? স্যার তখন আর কি হাত উঠিয়ে রাখতে বলছেন। আচ্ছা, সো আমরা দেখো যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধার জন্য তোমাকে হচ্ছে এই যে একটা হেলানো তল লাগবে, তাই না? এই হচ্ছে আমার হেলানো তল। এটা ধরো হচ্ছে 3 মিটার হেলানো তলের কি উচ্চতা, 3 মিটার। আর এই হেলানো তলের দৈর্ঘ্যটা এখান থেকে এখান পর্যন্ত, ওইটা হচ্ছে আমি ধরলাম যে হচ্ছে ধরো 36 মিটার, ঠিক আছে? ডাউট আছে কারো কোনো? স্যার আচ্ছা, সো এত যদি হয়, এখন আমাকে হচ্ছে বের করতে হবে যান্ত্রিক সুবিধা। ওকে, তো যান্ত্রিক সুবিধা সমান সমান কি পাই আমি বলো তো? এই যে এইখান থেকে এইখানে এ থেকে বি তে অতিক্রান্ত দূরত্ব এটা। আর উচ্চতা কোনটা? এই যে এইটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা কত আমার? 3 মিটার, তাই না? স্যার আমি এটা যদি লিখি উচ্চতা ডিভাইডেড বাই অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? উচ্চতা কত? 6, অতিক্রান্ত দূরত্ব কত? 36, ঠিক আছে? উচ্চতা 3 স্যার। আচ্ছা সরি 3, হ্যাঁ তো 3, 12। 12, হ্যাঁ 12 মিটার, ঠিক আছে? ধরো 12 আসছে আর কি, এটা তো মিটার না, এই যে মিটার উপরে আছে নিচে আছে, মিটারে মিটারে কাটা, তার মানে হচ্ছে 12 আসবে, হ্যাঁ মিটার টিটার আসবে না। তো যান্ত্রিক সুবিধা হচ্ছে কি একটা অনুপাত। অনুপাতের কখনো একক থাকে না, জানো? কে কে জানো না অনুপাতের একক থাকে না? যান্ত্রিক সুবিধা একটি অনুপাত যার কোনো একক নেই। ওকে, সো এটা কত আসছে? 12 আসছে, তাই না? তাহলে 12 আসলে কি বলছে ওইখানে বইতে? এটা কি হবে? কমপক্ষে 12 হওয়া প্রয়োজন, তাই না? হুইল চেয়ারের যান্ত্রিক উচ্চতা আর যান্ত্রিক সুবিধা। তো আমাদেরও 12 আসছে, তার মানে এটা ঠিক আছে। যদি কম আসতো তাহলে কি হতো? যান্ত্রিক সুবিধা দেয় কম, বেশি আসলে অতিরিক্ত যান্ত্রিক সুবিধা দেয়। এগুলা হচ্ছে আমাদের কিছু হিসাব নিকাশ, ঠিক আছে? পারবা না এরকম যদি ম্যাথ ট্যাথ আসে? লিখে নিছো সবাই? লিখে নাও একটু কষ্ট করে। সবাই একটু কষ্ট করে লিখে নাও এটা, লেখা হয়ে গেলে জানাও। স্যার হয়েছে। বাকিরাও জানাও, হ্যাঁ? স্যার হয়েছে স্যার। লেখা শেষ। আচ্ছা, এখন আসি চাকা এবং অক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে ইন্দ্রনীল তো পড়ছো, অর্ঘ্য পড়ছো, নাজিহা পড়ছো, রাহেল পড়ো তো চাকা এবং অক্ষ। ওকে স্যার। আমরা সবাই জানি যে যে কোনো চাকা একটা অক্ষের সাপেক্ষে ঘোরে। যদি একটা চাকার ব্যাসার্ধ বড় হয় এবং তার তুলনায় অক্ষের ব্যাসার্ধ ছোট হয়, তাহলে এই অক্ষ চাকার সমন্বয়টি একটি সরল যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়।
কল্পনা করে নাও একটা বড় চাকা এবং তার অক্ষদণ্ড দুটিতেই এমন ভাবে দড়ি পেঁচানো আছে যে বড় চাকার দড়ি টেনে সেটাকে ঘোরালে অক্ষদণ্ডটি ঘুরতে থাকে এবং সেখানে অন্য একটা দড়ি পেঁচাতে থাকে। এখন তুমি যদি অক্ষদণ্ডে একটা ভারী ওজন বেঁধে দাও, তাহলে দেখবে বড় চাকাটিকে দড়ি টেনে ঘুরিয়ে তুমি সহজেই সেটাকে টেনে তুলতে পারবে। যদি বড় চাকার ব্যাসার্ধ অক্ষদণ্ডের ব্যাসার্ধের 10 গুণ হয়, তাহলে তুমি 10 কেজি ওজনকে 1 কেজি সমান বল প্রয়োগ করে টেনে তুলতে পারবে। অর্থাৎ যান্ত্রিক সুবিধা হচ্ছে যান্ত্রিক সুবিধা সমান সমান বড় চাকার ব্যাসার্ধ বাই অক্ষদণ্ডের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে হচ্ছে একটা কোশ্চেন লিখো তোমরা, বলবো? স্যার বলেন। একটি গাড়ির চাকার ব্যাসার্ধ লিখতেছ? একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 4 মিটার। যদিও এত বড় চাকা হয় না, ইয়ে লিখো 4 মিটার না লিখে তোমরা লেখো হচ্ছে একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 1 মিটার। লিখছো? ইয়েস স্যার। Yes, sir. জি স্যার। এবং অক্ষদণ্ডের ব্যাসার্ধ অক্ষদণ্ডের ব্যাসার্ধ অক্ষদণ্ডের ব্যাসার্ধ হচ্ছে ধরো বললাম 0.5 মিটার। তাহলে ওই চাকাটির যান্ত্রিক সুবিধা কত, বা ওই যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত? অক্ষদণ্ডের ব্যাসার্ধ কত? 0.5 মিটার। মিটার না, 0.5 সেন্টিমিটার দাও, সেন্টিমিটার। দেখো একটা হচ্ছে এই যে বড় চাকাটা আছে না, এই যে বড় চাকাটা আছে না, এই বড় চাকাটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক, এই যে এইটুকু জায়গা আমি বলছি যে কত, 1 মিটার। ঠিক আছে। আর এই যে ছোট চাকাটা আছে না, ছোট চাকাটা এইটার ব্যাসার্ধ মানে ওই যে ব্যাসের অর্ধেক মানে এইটুকু জায়গা, এটা বলছি আমি 0.5 সেন্টিমিটার, তাই না? এখন তুমি হচ্ছে কি করবা, 0.5 সেন্টিমিটারকে তুমি কিসে নিবা, মিটারে নিবা, তাই না? ইয়েস স্যার। তো মিটারে নিলে কত হবে, 0.0005 মিটার। দেন ওইটা হচ্ছে তুমি নিচে লিখবা এই যে 0.005, আর উপরে কত লিখবা তুমি, 1 মিটার। তো এটা কত আসে দেখো, ক্যালকুলেটর যদি থাকে করতে পারো ক্যালকুলেটরে। Sir, তার মাইক্রোফোন থেকে হট করে মিউট করতে বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। তার মাইক্রোফোন থেকে আওয়াজ করে মিউট করতে বলেন। কার মাইক্রোফোন থেকে আওয়াজ করে? আমার? না না, আপনার না, কাজ আমি করতেছিলাম। আচ্ছা, এখন করতেছে না। ম্যাথটা করো তো দেখি।
স্যার 0.005। না না, দেখো এটা অনেক বড় একটা সংখ্যা আসবে। ক্যালকুলেট করে রাখি। 2000 এরকম আসবে, 2000 এমন আসবে। করো, করে দেখো। 1 কে 0.05 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে দেখো। 1 কে 0.05 দিয়ে ভাগ দাও। কত আসে? 200 আসবে, এটা 200। স্যার 200 আসে স্যার। স্যার হ্যাঁ, আমার কাছে আসে তাহলে হচ্ছে আমি লিখে দেবো হচ্ছে কত, এটা 200। ঠিক আছে, 200 টাকা। 200। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তারপরে আমরা হচ্ছে ফলা, ফলা পড়বো। ফলা বা ফাল বলা হয় এটাকে, ফাল মানে কুঠার। তো এটা একটু পড়ো তো, অর্ঘ পড়ো। আমরা এটা শেষ করে ছুটি দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই কুড়াল দেখেছো। তোমরা কি কখনো কুড়ালের ফলাটি লক্ষ্য করেছো? যদি করে থাকো তাহলে দেখবে কুড়ালের ফলার মাথাটি সরু এবং ক্রমে সেটি চওড়া হয়ে গেছে। কুড়ালের ফলার এই বিশেষ আকার হওয়ার কারণে এটি ব্যবহার করলে একটি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। কাঠ কাটার সময় কুড়াল দিয়ে আঘাত করলে তুমি যত বলে আঘাত করবে, কুড়ালের ফলাটি তার থেকে বেশি বলে কাঠের ভিতরে ভেঙে যাবে। ফলার দৈর্ঘ্য যদি এল এবং ফলাটি যদি টি পুরো হয়, তাহলে তার যান্ত্রিক সুবিধা ফলার দৈর্ঘ্য বাই ফলার পুরুত্ব ইকুয়াল এল বাই আচ্ছা, টি। তো তোমাকে আমি বললাম একটা কুঠার আছে যার ফলার দৈর্ঘ্য, ফলার দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার এবং পুরুত্ব হচ্ছে, বললাম যে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ফলার যান্ত্রিক সুবিধা কত? 5। ঠিক আছে, বুঝতে পারছো? বের করতে পারবে না এগুলা? স্যার আচ্ছা, আর তো এটাতে বোঝা তেমন কিছু। স্ক্রু করো, স্ক্রু, স্ক্রু পড়ো। কে পড়বা? হ্যাঁ, ইন্দ্রনীল পড়ো। এই দৈনন্দিন কাজে আমাদের সবাইকে কখনো না কখনো স্ক্রু ব্যবহার করতে হয়। একটা স্ক্রু মাঝে খাস কাটা থেকে এবং সেটাকে ঘুরিয়ে একটা কঠিন বস্তুর মাঝে ঢুকানো যায়। স্ক্রুর মাথা একটা দিয়েই স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে সেটাকে গর্তে ঢুকানো যায়। যদি স্ক্রু ড্রাইভারে ঘোরায় কখনো কোনোভাবে একটা লম্বা কন্ড লাগিয়ে স্ক্রুটাকে ঘোরানো যেত, তাহলে সেটাকে সেটাকে আরো সহজে সেটার গতে গর্তে ঢুকানো যেত। অর্থাৎ এখানে যান্ত্রিক সুবিধা পেতে হলে একটা দীর্ঘ খন্ড লাগিয়ে নিয়ে সেটা সেটাতে ঘোরাতে হবে। রেঞ্জ রেঞ্জ যেভাবে সেটা করা হয় তোমরা লক্ষ্য করে থাকবে। একটা গাড়ির চাকার বোল্ট খোলার সময় রেঞ্চটাকে প্রয়োজনে একটা পাইপ ঢুকিয়ে লম্বা করে নেওয়া হয়। এখানে যান্ত্রিক সুবিধাটুকু রেঞ্চের দৈর্ঘ্য এল এবং দুটো খাঁজের মাঝখানে দূরত্ব সেটা লিখছে ই না। হ্যাঁ, কোনটা?
দুটো খাঁজের মাঝখানে মাঝখানে দূরত্বের রেঞ্জের এই যে রেঞ্জ রেঞ্জের বলা হয় এটাকে, উপরে নির্ভর করে। রেঞ্জ। রেঞ্জের উপরে নির্ভর করে। আহ, আর খাঁজের যান্ত্রিক দেখো, সুবিধা খাঁজের মধ্যবর্তী দূরত্ব, রাজধানীর মাঝখানে এই যে দুটি খাঁজের মাঝখানে দূরত্ব হচ্ছে এল। বুঝতে পারছো? এই যে একটা ইয়া যদি থাকে, এরকম খাঁজ থাকে না, খাঁজ খাঁজ কাটা, একটা পিনের ভিতরে এরকম খাঁজ কাটা থাকে না, দেখছো পিন? তো এই খাঁজের মধ্যে দূরত্ব হচ্ছে টি, আরে সরি এল, ঠিক আছে? আর তুমি যেই, আমার কারেন্ট চলে গিয়েছিল। আচ্ছা দেখো, আমরা হচ্ছে স্ক্রু পড়তেছি, এই যে স্ক্রু এর মধ্যে এই যে খাঁজ কাটা থাকে না এগুলা, Yes, sir. এই খাঁজগুলার দূরত্ব হচ্ছে একটা, এই যে এই খাঁজ থেকে এই খাঁজের দূরত্ব স্মল এল। আর এই যে স্ক্রুটা একটা থাকে, এই যে স্ক্রু ড্রাইভারটা বা হচ্ছে এই যে রেঞ্জ বলা হয় এটাকে, এই রেঞ্জের এই যে দৈর্ঘ্যটা এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে বড় হাতের এল, ঠিক আছে? এটা হচ্ছে ছোট হাতের এল। সেখানে হচ্ছে বড় হাতের এল ডিভাইডেড বাই ছোট হাতের এল করলে আমি কি পাবো? যান্ত্রিক সুবিধা পাবো। তো এখন কোশ্চেন লিখো, তারপর অঙ্ক করো। একটি 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেঞ্চের সাহায্যে একটি স্ক্রুকে ঘুরানো হলো এবং স্ক্রুয়ের দুটি খাঁজের মধ্যবর্তী দূরত্ব 0.5 সেন্টিমিটার হলে ওই রেঞ্জটির যান্ত্রিক দূরত্ব কত? লিখছো? স্যার, আরেকবার বলবেন? স্যার আবার একটু শুরুতে বলবেন। একটি 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেঞ্জের সাহায্যে বা স্ক্রুড্রাইভারের সাহায্যে একটি স্ক্রুকে ঘোরানো হলো। যদি ওই স্ক্রুটির দুটি খাঁজের মধ্যবর্তী দূরত্ব 0.5 সেন্টিমিটার হয়, তাহলে ওই যন্ত্রটির বা ওই রেঞ্জের যান্ত্রিক সুবিধা কত? স্যার 24। ঠিক আছে? Yes, sir. স্যার 24 উত্তর করেন। আবার বলতে হবে? হ্যাঁ স্যার, উত্তর 24। আস্তে আস্তে বল। ঘোরানো হলো থেকে বললে হবে। আমি লিখে দেই। স্যার উত্তর বের হয়েছে তো স্যার 24। স্যার, আমারও হয়েছে। দেখো, এই হচ্ছে আমার একটা স্ক্রু, ঠিক আছে? এই স্ক্রুয়ের প্যাচ থাকে না, দেখতেছো সবাই বোর্ড? ইয়েস স্যার। স্যার, এই যে জি স্যার। যে স্ক্রুটা থাকে, এটা ধরো রেঞ্চ আর কি, এই যে রেঞ্চটা, এইটার দৈর্ঘ্য হচ্ছে আমি বলছি যে 12 সেন্টিমিটার, মানে এল সমান সমান 12 সেন্টিমিটার। এবং এই যে দুইটা প্যাচের মধ্যে দূরত্ব এল ইজ ইকুয়াল টু 0.5 সেন্টিমিটার। তাহলে যান্ত্রিক সুবিধা কত? কত হবে? 24। 24। সো এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? কারো কোনো ডাউট, কারো কোনো কোশ্চেন এন্ড কোয়েরি আছে তোমাদের কোনো? না স্যার। না থাকলে ক্লাস শেষ করে দেবো। তোমাদের হোমওয়ার্ক নিচের যন্ত্রে, এগুলো দিছিলাম না তোমাদের এই হোমওয়ার্কটা?
কোন ধরনের কাজে ব্যবহার করে এগুলো লিখে আনবা। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা আছে। 7টার কাজ লিখে আনবা। কাঁচি দিয়ে কি করো, তারপর হ্যামার দিয়ে কি করো, স্ক্রু ড্রাইভার দিয়ে কি করো, সাইকেল দিয়ে কি করো, প্লাস নলকূপ, করাত, এগুলো লিখে আনবা। দেন নেক্সট ক্লাসে হচ্ছে আমরা শক্তি পড়বো। হ্যাঁ, শক্তি পড়ে হচ্ছে আমরা এই চ্যাপ্টার শেষ করে দেব। তারপর হচ্ছে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. Yes, sir. Yes, sir. কারো কোশ্চেন থাকলে বলো আমাকে, আর না হলে যদি কোশ্চেন না থাকে তাহলে লিভ নিতে পারো। স্যার টেস্টার কি ধরনের সরল যন্ত্র স্যার টেস্টার? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার টেস্টার আছে না স্যার টেস্টার হ্যাঁ কি হ্যাঁ, ধরনের সরল যন্ত্র? কি ধরনের সরল যন্ত্র? টেস্টার হচ্ছে আবার কি ধরনের সরল যন্ত্র? ওই যে এই টাইপ গুলার মধ্যে আমি মানে তুমি জানতে চাইছো কি ধরনের সরল যন্ত্র। টেস্টার দিয়ে আমরা কি করি বলো তো? স্ক্রু টু খুলি, তাই না? Yes, sir. এটা স্ক্রু জাতীয় সরল হইতে পারে। স্যার সরল কি যন্ত্র। স্ক্রু স্যার? হ্যাঁ, স্ক্রু ড্রাইভার, এটা স্ক্রু ড্রাইভার বেসিক্যালি। স্যার স্ক্রু কিন্তু আমি বলছি স্যার টেস্টার। হ্যাঁ, টেস্টারও হচ্ছে স্ক্রু ড্রাইভারের মতো। ওইটা দিয়ে তোমার স্ক্রুও খুলতে পারবা, আবার কারেন্ট টেস্টও করতে পারবা। সো ওটা দেখতে স্যার ফালের টেস্টার বেসিক্যালি নট এ সরল যন্ত্র, এটা হচ্ছে কমপ্লেক্স যন্ত্র, যেটা দিয়ে তুমি একের অধিক কাজ করতে পারো। স্ক্রুও খুলতে পারো, আবার তুমি হচ্ছে বিদ্যুৎ ফাল। মাপ আছে কিনা ওইটা টেস্ট করতে পারো, তাই না? টেস্টার মানে তো হচ্ছে ওই যে ভিতরে একটা লাইট জ্বলে, যে ওইটা বুঝায়। বুঝতে পারছো? ওইটা বুঝাইছো না তুমি? Yes, sir. হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে সবাই ভালো থাকো, আবার নেক্সট নমস্কার। ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। Sir, নমস্কার।